ভারতের এক নির্জন পাহাড়ি গ্রামে অবস্থিত ছিল ধর্মসুধা মহাবিহার নামের একটি প্রাচীন বৌদ্ধ মঠ। এখানকার গুরু ভিক্ষু আনন্দ বোধি ছিলেন এক জ্ঞানী ও অভিজ্ঞ বৌদ্ধ সন্ন্যাসী। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় তিনি শিষ্যদের শুধুমাত্র ধ্যান ও ধর্ম নয়, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ নিয়েও শিক্ষা দিতেন। তার শিক্ষা ছিল সহজ, মানবিক ও জীবনঘনিষ্ঠ। গ্রীষ্মের শেষে হালকা ঠান্ডা শুরু হয়েছে। ঠিক এমন এক সকালে গুরু আনন্দ বোধি খোলা প্রাঙ্গণে ধ্যানরত ছিলেন। হঠাৎ এক অস্থির কণ্ঠস্বর তার মনোযোগ আকর্ষণ করল। গুরুদেব, গুরুদেব! তিনি চোখ মেলে দেখলেন শিষ্য অনুপম ক্লান্ত ও বিষণ্ণ মুখে তার দিকে এগিয়ে আসছে। অনুপম তার অন্যতম প্রিয় শিষ্য, সদা সতর্ক ও মনোযোগী। তবে আজ তার চোখে জল, মুখে অস্থিরতা। কি হয়েছে অনুপম? তোমার শ্বাস ভারী, চোখ লাল, এই শরীরের এমন হাল কেন? গুরু জানতে চাইলেন। অনুপম বসে পড়ল গুরুদেবের পাশে এবং এক দমকা শ্বাস নিয়ে বলল, গুরুদেব, গতকাল বিকেলে হঠাৎ আমার সারা গায়ে চুলকানি শুরু হলো, চোখ ফুলে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমাদের গ্রামে ওঝার কাছে নিয়ে গিয়েছিল আমার দাদা, কিন্তু কিছুতেই উপকার পেলাম না। ডাক্তার বললেন এটি অ্যালার্জি। গুরু বোধির চোখে চিন্তার ছায়া পড়ল। তিনি শান্ত গলায় বললেন, অনুপম, তুমি জানো কি, আজকের দিনে অ্যালার্জি শুধু একটি শারীরিক অসুস্থতা নয়, এটি আমাদের শরীর ও মন, পরিবেশ ও অভ্যাসের গভীর সংকেত বহন করে। আমি কিছুই জানি না গুরুজি, আমি শুধু জানি আমার শরীর যন্ত্রণা দিচ্ছে। আপনি যদি বলতেন কেন এমন হলো, আমি কি করতাম না করতাম। অনুপম কাতরভাবে বলল। এক গুরুর শিক্ষা আর এক শিষ্যের যন্ত্রণার মধ্যেকার সেতু তৈরি হতে লাগল। গুরু আনন্দ বোধি এবার তার বিশাল ধ্যানগৃহে নিয়ে গেলেন অনুপমকে। বসার পর এক গামলা উষ্ণ তেঁতুল জল ও একটি পাতলা চাদর দিয়ে অনুপমকে আরাম দিলেন। তারপর শুরু করলেন তার ব্যাখ্যা। অ্যালার্জি এক অদৃশ্য শত্রু। শোন অনুপম, গুরু বললেন, অ্যালার্জি এমন এক অসুখ যা চোখে দেখা যায় না, কিন্তু শরীরকে কাবু করে ফেলে। এই রোগ হয় যখন আমাদের শরীর এমন কিছু পদার্থের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যা আদতে ক্ষতিকর নয়। মানে? অনুপম জানতে চাইল। ধরো পরাগ, পশুর লোম বা কিছু নির্দিষ্ট খাবার, এগুলো আমাদের দেহের জন্য বিপদ নয়। কিন্তু যদি শরীর এগুলোকে শত্রু ভাবে, তখন শরীরের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ইমিউন সিস্টেম যুদ্ধ শুরু করে। আর তখনই হাঁচি, চুলকানি, চোখ ফোলা, এমনকি শ্বাসরুদ্ধ হওয়ার মতো লক্ষণ দেখা যায়। এটা তো যুদ্ধ, কিন্তু কিসের সঙ্গে? অনুপম বিস্ময়ে প্রশ্ন করল। এই যুদ্ধ শরীরের ভুল বোঝাবুঝির ফল। শরীর অ্যালার্জেন নামে একটি নিরীহ পদার্থকে শত্রু মনে করে এবং IgE- নামক অ্যান্টিবডি তৈরি করে। এর ফলে শরীরে হিস্টামিন নামে রাসায়নিক ছড়িয়ে পড়ে, যা নানা লক্ষণ তৈরি করে। 2. অ্যালার্জির বিভিন্ন রূপ। গুরু এবার ধীরে ধীরে বিভিন্ন রকম অ্যালার্জির কথা বলতে শুরু করলেন। কথায় মৌসুমি অ্যালার্জি। তুমি কি কখনো লক্ষ্য করেছ, বসন্ত এলেই তোমার হাঁচি শুরু হয়? গুরু প্রশ্ন করলেন। অনুপম মাথা নাড়ল। হ্যাঁ গুরুজি, তখন ঘাস আর গাছপালার গন্ধে আমার সমস্যা হয়। এই মৌসুমি অ্যালার্জি পরাগ দ্বারা হয়। একে বলে অ্যালার্জিক রাইনাইটিস। খাদ্য অ্যালার্জি। কখনো চীনাবাদাম খেয়ে তোমার গা চুলকেছে কি? গুরু জিজ্ঞেস করলেন। একবার হয়েছিল, অনুপম বলল। চীনাবাদাম, ডিম, দুধ, এই সব খাবারেও অ্যালার্জি হয়। কখনো হালকা র্যাশ, কখনো প্রাণঘাতী অ্যানাফিল্যাক্সিস। ত্বকের অ্যালার্জি। কখনো নতুন জামা পরে গায়ে ফুসকুড়ি উঠেছে? গুরু জানতে চাইলেন। হ্যাঁ, একটা সস্তা কোট পরে হয়েছিল। ওই কাপড়ে হয়তো নিকেল ছিল বা রাসায়নিক, যাকে বলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। একজিমাও হতে পারে। ঘষ পোকা দংশনে অ্যালার্জি। মৌমাছির হুলে কারো শরীর ফুলে যায়, এটা খুব সাধারণ, গুরু জানালেন। গটি ওষুধের অ্যালার্জি। পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকেও অ্যালার্জি হয়। অনেকে না জেনে ওষুধ খেয়ে বিপদে পড়ে যায়। 3. অ্যালার্জির কারণ ও উৎস। গুরুজি, আমি তো এসব এড়িয়ে চলতাম, তাও তো হল। অনুপম হতাশভাবে বলল। তা ঠিক, গুরু বোধি বললেন, কিন্তু অ্যালার্জির পেছনে আরও গভীর কারণ আছে, যেমন জিনগত প্রভাব। যদি তোমার বাবা মায়ের অ্যালার্জি থাকে, তোমারও হতে পারে। এছাড়া পরিবেশ,
দূষণ, ধূমপান, জীবাণুমুক্ত পরিবেশ এগুলো ইমিউন সিস্টেমকে দুর্বল করে। আমরা তো সবসময় পরিচ্ছন্ন থাকতে বলি, তাহলে এর ক্ষতি কি? শিষ্য জানতে চাইল। এটাই হাইজিন হাইপোথিসিস। গুরু বললেন, খুব পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠলে শরীর শত্রু চিনতে শেখে না, আর পরে অ্যালার্জির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়। 4. লক্ষণ ও প্রতিক্রিয়া। গুরুজি, আমি মাঝে মাঝে হাঁচি দিই, চোখ চুলকায়, কিন্তু মাঝে মাঝে তো শ্বাসই বন্ধ হতে চায়। অনুপম বলল, তুমি জানো অ্যালার্জির লক্ষণ নির্ভর করে কী কারণে হচ্ছে এবং শরীর কতটা প্রতিক্রিয়া দিচ্ছে। কখনো হালকা হাঁচি, আবার কখনো ভয়াবহ অ্যানাফিল্যাক্সিস, যেখানে শ্বাস বন্ধ, জিহ্বা ফুলে ওঠা, রক্তচাপ কমে যাওয়া সবই হয়। 5. গুরু ও শিষ্যের মধ্যে প্রথম প্রতিকার। গুরু আনন্দবোধি এবার অনুপমের দিকে তাকিয়ে বললেন, তোমার শারীরিক যন্ত্রণা বড় কথা, কিন্তু তার থেকে বড় শিক্ষা এই ব্যথা জানিয়ে দিল তোমার শরীর কোথায় অসহায়। এখন তোমার সময় সচেতন হওয়ার। তিনি একটি নরম তুলো কাপড়ে হালকা কর্পূর জল ভিজিয়ে অনুপমের কপালে রাখলেন এবং বললেন, এখন কিছুদিন তোমার খাদ্যাভ্যাস, আশপাশের পরিবেশ, এমনকি পোশাক পর্যন্ত নজরে রাখতে হবে। এটাই প্রথম ধাপ, পর্যবেক্ষণ। 1. মৌসুমি অ্যালার্জি, প্রকৃতির প্রতিদান না অভিশাপ। বোধিসত্ত্ব গুরু বললেন, তুমি অনুভব করেছ কি বসন্ত এলেই হঠাৎ হাঁচি, চোখে জল আর নাক বন্ধ হয়ে যায়? বোধিসত্ত্ব মাথা নাড়লেন, হ্যাঁ গুরুজি, বর্ষা বা গ্রীষ্মে শুরুর দিকে এটা হতো, কিন্তু আমি কখনো বুঝিনি যে প্রকৃতি এমন কষ্টের কারণ হতে পারে। গুরু হেসে বললেন, এই কষ্টের নামই মৌসুমি অ্যালার্জি। সাধারণত একে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার। বসন্তে গাছ, ঘাস আর আগাছা যখন পরাগ ছড়ায়, তখনই এই রোগ মাথাচাড়া দেয়। মনে রেখো, এই পরাগ আমাদের কারো শরীরের কাছে নিরীহ, কিন্তু যাদের ইমিউন সিস্টেম অতিরিক্ত প্রতিক্রিয়াশীল, তাদের জন্য এটা দহনরূপে হাজির হয়। উপসর্গ যেমন হাঁচি, সর্দি, চোখ চুলকানো, এমনকি নিঃশ্বাসের কষ্ট, সবই এই অদৃশ্য পরাগ কণার খেলা। তিনি যোগ করলেন, এই সমস্যার প্রকোপ ভিন্ন ঋতুতে ভিন্ন হয়, যেমন গ্রীষ্মে ঘাসের পরাগ, শরতে আগাছার। বহুজনের অজান্তেই তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। 2. খাদ্য অ্যালার্জি, খাদ্যে বিষ না শরীরের ভ্রান্তি। গুরু চুপ করে কিছুক্ষণ বসে থাকেন, তারপর শিষ্যকে প্রশ্ন করেন, তুমি কখনো চীনাবাদাম বা ডিম খেয়ে কোনো অস্বাভাবিক অনুভব করেছ? হ্যাঁ গুরুজি, শিষ্য বলেন, একবার ডিম খেয়ে গায়ে র্যাশ বেরিয়েছিল, গলা চুলকাচ্ছিল। গুরু মাথা নাড়লেন, এটাই খাদ্য অ্যালার্জি। খাদ্য গ্রহণ ইন্দ্রিয়ের পূর্তি হলেও কোনো কোনো শরীর একে শত্রু ভাবে। চীনাবাদাম, গাছের বাদাম, দুধ, ডিম, গম ও শেলফিশ এরা সাধারণ খাদ্য, কিন্তু ইমিউন সিস্টেম ভুলে ভেবে বসে এগুলো প্রাণঘাতী। তিনি ব্যাখ্যা করলেন, খাদ্য অ্যালার্জির প্রতিক্রিয়া হালকা চুলকানি, চামড়ায় র্যাশ থেকে শুরু করে ভয়ঙ্কর অ্যানাফিল্যাক্সিস পর্যন্ত হতে পারে, যেখানে এক মুহূর্তেই শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই প্রতিক্রিয়াগুলো এত দ্রুত ঘটে যে প্রস্তুত না থাকলে প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 3. ত্বকের অ্যালার্জি, চামড়ার গভীরে লুকানো শত্রু। শরীরের বাইরের আবরণ চামড়া আমাদের ইন্দ্রিয়সমূহের দরজা, গুরু বললেন। এই দরজা দিয়ে কখনো কখনো প্রবেশ করে অ্যালার্জেন, নিকেল, ল্যাটেক্স, নির্দিষ্ট গাছ বা রাসায়নিক। তখনই দেখা দেয় একজিমা, আমবাত বা যোগাযোগের ডার্মাটাইটিস। তিনি একটি উদাহরণ টানলেন, ধরো তুমি একটি নতুন ঘড়ি পরেছ, কিন্তু হঠাৎ করে কবজিতে র্যাশ, চুলকানি, কারণ ঘড়ির পট্টিতে থাকা ধাতব নিকেল তোমার ত্বকের সহ্যসীমা ছাড়িয়েছে। তিনি আরও বললেন, ত্বকের অ্যালার্জি শুধু বাহ্যিক নয়, কখনো অভ্যন্তরীণ প্রতিক্রিয়াতেও উদ্ভূত হয়, খাদ্য, ওষুধ অথবা পরিবেশের কারণেও। 4. পোকামাকড়ের দংশন, ক্ষুদ্র দংশনে মৃত্যু ঝুঁকি। গুরু শিষ্যর দিকে চেয়ে বললেন, বোধিসত্ত্ব, কখনো মৌমাছির কামড় খেয়েছ? হ্যাঁ গুরুজি, একবার পায়ে হুল ফুটেছিল, সেদিন সারা পা ফুলে গিয়েছিল। এটাই পোকাস্টিং অ্যালার্জি, গুরু বললেন। মৌমাছি, ওয়াস্প, হর্নেট, এমনকি আগুন পিঁপড়া, এরা যখন কামড়ায় তখন শরীরে এক ধরনের বিষ ঢুকে পড়ে। সাধারণ মানুষের শরীরে ব্যথা বা সামান্য ফোলা হয়, কিন্তু যারা অ্যালার্জিক তাদের শরীরে দেখা দেয় মারাত্মক প্রতিক্রিয়া, এমনকি অ্যানাফিল্যাক্সিস। তিনি বুঝিয়ে দিলেন,
শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি হঠাৎ খুব বেশি সক্রিয় হয় তখন তা আমাদেরই ক্ষতি করে বসে। অনেকেই আছেন যারা এই পোকামাকড়ের কামড়ে জ্ঞান হারান, তাদের দেহে দ্রুত এপিনেফ্রিন না পৌঁছালে প্রাণ বিপন্ন হয়। ৫. ড্রাগ অ্যালার্জি ওষুধই যদি রোগের উৎস হয়। সবচেয়ে বিপজ্জনক, গুরু বললেন, হল ওষুধজনিত অ্যালার্জি। অনেক সময় অসুস্থতা সারাতে গিয়ে রোগীকে এমন ওষুধ দেওয়া হয় যার প্রতি সে অ্যালার্জি। পেনিসিলিন, অ্যাসপিরিন বা NSAIDs- এগুলো সবচেয়ে বেশি পরিচিত অপরাধী। উপসর্গ কি? শিষ্য জানতে চাইল। হালকা র্যাশ থেকে শুরু করে শ্বাসকষ্ট, চোখ মুখ ফুলে যাওয়া, এমনকি অ্যানাফিল্যাক্সিসও। সবচেয়ে ভয়ঙ্কর হল রোগী যদি ওষুধ সেবনের আগে জানতেই না পারে যে সে অ্যালার্জিক, তাহলে অবস্থা বেগতিক হতে পারে। ৬. ট্রিগার ও প্রেক্ষিত কে তোমার শত্রু? প্রত্যেকটি অ্যালার্জির পেছনে থাকে একটি নির্দিষ্ট ট্রিগার, যা তোমার দেহের ভেতরের সেনাবাহিনী ভুল করে শত্রু ভেবে প্রতিরোধ শুরু করে। কখনো তা খাদ্য, কখনো ধূলিকণা, কখনো ঋতুবদল। আর এই সেনাবাহিনীর দায়িত্বে থাকে ইমিউনোগ্লোবুলিন E- বা IgE। গুরু বলেন, এই IgE প্রতিক্রিয়া শুরু করে মাস্ট সেল বা বেসোফিলের মাধ্যমে। তারা হিস্টামিন নামক রাসায়নিক ছাড়ে, আর তার ফলে ঘটে হাঁচি, র্যাশ, সর্দি, চোখ জ্বালা ইত্যাদি। ৭. জেনেটিক ও পরিবেশগত ছায়া। বোধিসত্ত্ব, অ্যালার্জি কারও একার পাপ নয়, গুরু হেসে বললেন। এটা অনেকাংশে উত্তরাধিকার সূত্রে আসে। যদি তোমার পিতা বা মাতার অ্যালার্জি থাকে তাহলে তোমার মধ্যে ঝুঁকি বাড়ে। তবে পরিবেশও এক বড় কারণ। দূষিত বায়ু, ঘরের ধুলো, ছাঁচ, পোষা প্রাণীর খুশকি সবই তোমার অ্যালার্জির শত্রু হতে পারে। তিনি যোগ করলেন, শুধু তাই নয়, আজকের অতি জীবাণুমুক্ত জীবনে বড় হওয়া শিশুরা প্রকৃত জীবাণুর সংস্পর্শ পায় না, ফলে তাদের ইমিউন সিস্টেম সঠিকভাবে বিকশিত হয় না। এটাই হাইজিন হাইপোথিসিস। ফলে অ্যালার্জি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বাড়াবাড়ি। আচার্য এবার মুখ খুললেন। আনন্দ, তুমি তো এখন বুঝতে পারছো অ্যালার্জির কত রকম ও তার উৎস কোথায়। কিন্তু আজ আমি তোমাকে বলবো কিভাবে তুমি এই অ্যালার্জি থেকে নিজেকে রক্ষা করতে পারো। কেননা প্রতিরোধই শ্রেষ্ঠ প্রতিকার। এবং যদি কখনো আক্রান্ত হও তবে কিভাবে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবে। আনন্দ মাথা নোয়াল, গুরুকে শ্রদ্ধা জানিয়ে বলল, আমার দেহ যেমন দুর্বল হয়েছে তেমনি মনেও অনেক প্রশ্ন জেগেছে গুরু। আমি শিখতে প্রস্তুত, আপনি বলুন। আচার্য তখন কুণ্ঠাহীন কণ্ঠে বলতে শুরু করলেন। ১. অ্যালার্জির চিকিৎসা পদ্ধতির মূল স্তম্ভ। ক. এড়িয়ে চলাই প্রথম চিকিৎসা। প্রথমে মনে রাখো, আচার্য বললেন, অ্যালার্জির সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি হল ট্রিগার বা অ্যালার্জেন এড়িয়ে চলা। যেমন যদি তুমি পরাগে অ্যালার্জিক হও তবে বসন্তকালে ফুলের সময় বাইরে যেও না। যদি পোষা প্রাণীর খুশকি তোমার সমস্যার কারণ তবে প্রাণীটি দূরে রাখো। আচার্য গাছের পাতার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো একজন সাধু যেমন কাম ক্রোধ থেকে নিজেকে দূরে রাখে, তেমনি একজন রোগীকে অ্যালার্জেন থেকে নিজেকে রক্ষা করতে হয়। খ. ওষুধ, শরীরের বন্ধু। অনেক সময় এড়িয়ে চলা সম্ভব হয় না, তখন আমাদের ভরসা রাখতে হয় ওষুধের ওপর। আচার্য ব্যাখ্যা করলেন। ১. অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনস এটি অ্যালার্জির সময় শরীরে যে হিস্টামিন নামে রাসায়নিক নিঃসৃত হয় তা রোধ করে। এর ফলে হাঁচি, চোখ চুলকানো, নাক বন্ধ ইত্যাদি উপসর্গ কমে যায়। ২. ডিকনজেস্ট্যান্ট। ডিকনজেস্টেন্স, যারা সর্দি নাক বন্ধে কষ্ট পান তাদের জন্য এই ওষুধ, তবে দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি থাকে। ৩. কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডস জটিল ত্বকের অ্যালার্জি বা হাঁপানির মতো শ্বাসজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। ৪. লিউকোট্রিন ইনহিবিটর। লিউকোট্রিয়েন মডিফায়ার্স এক ধরনের রাসায়নিক পদার্থ লিউকোট্রিনকে অবরুদ্ধ করে। যারা সাধারণ অ্যালার্জি ঔষধে সাড়া পায় না তাদের জন্য এটি কার্যকর। আচার্য জোর দিয়ে বললেন, সাবধান, সব ওষুধই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবে। কারণ যেমন বিষের সীমিত ব্যবহার ঔষধ হয়, তেমনি ওষুধের অপব্যবহার বিষ হয়ে ওঠে। ২. গুরুতর অ্যালার্জি ও জরুরি প্রতিকার। কথায় যে দ্বারা কোনো কিছুর নাম বোঝায় মৃত্যু ঝুঁকি। আনন্দ, কিছু অ্যালার্জি আছে যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
একে বলে অ্যানাফিল্যাক্সিস। দুধ, বাদাম, ওষুধ, এমনকি মৌমাছির বিষ যে কোনোটি হতে পারে কারণ। তখন শরীরে শুরু হয় দ্রুত প্রতিক্রিয়া, শ্বাস বন্ধ, গলা ফুলে ওঠা, প্রেশার কমে যাওয়া। এই অবস্থায় সময়ই জীবন, গুরু কঠোর কণ্ঠে বললেন। অ্যাপিনেফ্রিন জীবনদাতা ইনজেকশন। একটি ইনজেকশন আছে অ্যাপিনেফ্রিন, পশ্চিমে একে বলে অ্যাপিপেন। এটা সাথে রাখবে। যখনই অ্যানাফিল্যাক্সিসের লক্ষণ দেখবে সঙ্গে সঙ্গে ইনজেকশন করে ফেলবে। এটি হৃদস্পন্দন সচল রাখে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে। আনন্দ গভীর মনোযোগে শুনছে। তার দেহ একবার তীব্র প্রতিক্রিয়ায় কেঁপে উঠেছিল কয়েকদিন আগে, এখন সে বুঝতে পারছে সেইটা ছিল অ্যানাফিল্যাক্সিস। ৩. প্রতিরোধ জীবনের বর্ম। পরিচ্ছন্ন পরিবেশ। তুমি যেখানে থাকো সেই পরিবেশ পরিষ্কার রাখবে। ধুলোবালি যেন না জমে। বালিশ চাদর গরম জলে ধুয়ে ফেলবে প্রতি সপ্তাহে। পোষা প্রাণী থাকলে নিয়মিত গোসল করাবে। যে ঘরে বসবাস করো তা যেন মন ও দেহ উভয়ের জন্য শান্তির আশ্রয় হয়, অ্যালার্জেনের ঘাঁটি না হয়। খাবারে সতর্কতা। আচার্য বললেন, তুমি কি খাও তা তোমার অর্ধেক রোগ নির্ণয় করে। প্রতিটি খাবারের লেবেল পড়বে। রেস্তোরাঁয় খেলে জেনে নেবে কি উপাদান আছে। তিনি উদাহরণ দিলেন, যেমন কেউ যদি গমে অ্যালার্জিক হয় তবে শুধু রুটি নয়, পাউরুটি, পাস্তা, এমনকি সসেও গম থাকতে পারে। শক্তিশালী শরীর ও ইমিউন সিস্টেম। অ্যালার্জি প্রতিরোধের মূল চাবিকাঠি হল ইমিউন সিস্টেম। ফলমূল, শাকসবজি খাবে, শরীর চর্চা করবে, ধ্যান করবে, রাগ, দুঃখ, ক্রোধ এই সব থেকে নিজেকে মুক্ত রাখবে। আচার্য চোখ বন্ধ করে বললেন, মন ও শরীর এ দুয়ের ভারসাম্যেই আসে রোগ প্রতিরোধ। এক সন্ন্যাসী যেমন আত্মসংযমে জীবনে রোগ দূরে রাখে, তেমনি সাধারণ মানুষও সচেতন থেকে অ্যালার্জিকে দূরে রাখতে পারে। ৪. চিকিৎসার বিকল্প পদ্ধতি ও ভবিষ্যতের প্রস্তুতি। ইমিউনোথেরাপি। আনন্দ আচার্য বললেন, তোমার দেহ কিছু নির্দিষ্ট জিনিসকে বারবার শত্রু ভাবে, তাই বারবার প্রতিক্রিয়া দেখায়। একে পরিবর্তন করার উপায় আছে, ধীরে ধীরে তোমার শরীরকে ছোট ডোজে অ্যালার্জেন দিয়ে সহনশীল করে তোলা। একে বলে ইমিউনোথেরাপি। অথচ শুরুতে এ পদ্ধতি কঠিন, দীর্ঘমেয়াদী, কিন্তু ফল দেয় স্থায়ী। একে বলে প্রকৃত চিকিৎসা। নির্মূল খাদ্য পরিকল্পনা। খাদ্য অ্যালার্জি আছে এমন ব্যক্তিদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হল নির্মূল খাদ্য, এলিমিনেশন ডায়েট। সন্দেহজনক খাবার বাদ দিয়ে পর্যবেক্ষণ করে আবার একটি একটি করে পুনরায় খাওয়ানো হয়, এতে চিহ্নিত করা যায় কে অপরাধী। ৫. শেষ বাণী। প্রতিটি শ্বাসে বাঁচার প্রস্তুতি। আচার্য আনন্দের কাঁধে হাত রেখে বললেন, তুমি এখন জানো কিভাবে অ্যালার্জি তোমার জীবনকে দুর্বল করে তুলতে পারে, কিন্তু জ্ঞান, ধৈর্য, সতর্কতা এ তিনে সব প্রতিকূলতা দূর হয়। এক সাধকের মতো তুমি নিজের জীবনকেও সুস্থ করে তুলতে পারো। আনন্দ শান্ত গলায় বলল, গুরু, আমি এখন জানি কিভাবে আমি আমার অজ্ঞতা দিয়ে নিজেকে বিপদে ফেলেছি। আজ থেকে আমি চিকিৎসা গ্রহণ করব। শিষ্য ধীর স্বরে জিজ্ঞাসা করল, গুরুদেব, প্রকৃতি কি সত্যিই এতটা শক্তিশালী? আমি কি সত্যিই মুক্তি পেতে পারি এসব খোঁজহীন উদ্ভিদ থেকে? গুরু একটু হাসলেন। শোনো আত্রেয়, এই প্রাকৃতিক ভেষজগুলিই তো আমাদের পূর্বপুরুষদের চিকিৎসা ছিল, যে পথ অনুসরণ করেছে ঋষিরা, বৈদ্যরা। আয়ুর্বেদের এই প্রাচীন জ্ঞান অমূল্য, শুধু তাকে বুঝতে হবে ঠিকভাবে। প্রথম পাঠ, শরীরের প্রকৃতি বুঝে পথ নির্বাচন। আচার্য বললেন, আয়ুর্বেদে 3টি দোষ বা জৈব শক্তি আছে, বাত, পিত্ত ও কফ। এগুলির ভারসাম্য নষ্ট হলেই দেহে প্রতিক্রিয়া শুরু হয়, যা আমরা অ্যালার্জি বলি। তাই প্রথমেই বুঝে নিতে হবে তোমার শরীর কোন প্রকৃতির। তুমি পিত্ত প্রকৃতির, আত্রেয় তোমার দেহে অগ্নি ও তেজ বেশি, ফলে অ্যালার্জি উত্তেজনামূলক চর্মরোগ বা শ্বাসজনিত সমস্যার আকারে আসে। আত্রেয় চমকিত হয়ে বলল, তাহলে আমার চিকিৎসা কি পিত্ত প্রশমনের দিকেই যাবে? ঠিক তাই, গুরু বললেন, এবং সেটা সম্ভব আয়ুর্বেদিক গাছগাছালি দিয়ে। তবে মনে রেখো, প্রতিটি ভেষজই নিজের নিয়মে কাজ করে। ধৈর্যই আসল চাবিকাঠি। নিমকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন। এর পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অ্যালার্জিক গুণ। ব্যবহার: নিমের পাতা সিদ্ধ করে স্নান করলে চর্মরোগ হ্রাস পায়। অভ্যন্তরীণ প্রয়োগ:
সকালে খালি পেটে 1 চামচ নিমপাতার রস 7 দিন সেবনে চুলকানি, আমবাত কমে। তুলসী দেহ ও মনকে শুদ্ধ করে। এটি দেহের ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং শ্বাসনালীর প্রদাহ কমায়। ব্যবহার: তুলসী পাতা সিদ্ধ করে দিনে 2 বার পান করুন। বাষ্প: তুলসী পাতা ফুটিয়ে বাষ্প নেওয়া সাইনাস ও নাক বন্ধে উপকারী। 3. হারিদ্রা, হলুদ, কর্কুমা লঙ্কা। হলুদের মধ্যে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। ব্যবহার: 1 চামচ কাঁচা হলুদ বাটা ও 1 চিমটে গোলমরিচ মিশিয়ে হালকা গরম দুধে মিশিয়ে রাতে খেলে শরীরের অ্যালার্জিক প্রতিক্রিয়া প্রশমিত হয়। ভিটামিন সি এর প্রকৃত উৎস। অম্লকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়ায়। ব্যবহার: শুকনো অম্লকি গুঁড়ো করে খালি পেটে পানিতে ভিজিয়ে সকালে খেলে উপকার পাওয়া যায়। অ্যালার্জিক কাশি বা গলা ব্যথা কমাতে অম্লকি অনন্য। আয়ুর্বেদে গুরুচিকে বলা হয় অমৃত। এটি অ্যালার্জি, জ্বর এবং অটোইমিউন সমস্যায় অত্যন্ত কার্যকর। ব্যবহার: গুরুচি ডাল সিদ্ধ করে সেই জল দিনে 2 বার পান করুন। ক্যাপসুল রূপেও গুরুচি পাওয়া যায়। 6. শতাবারি, অ্যাসপারাগুস রেসেমোসোস। বিশেষ করে ত্বকের অ্যালার্জি ও ফুসফুসের দুর্বলতা দূর করতে ব্যবহৃত হয়। ব্যবহার: 1 চামচ শতাবারি চূর্ণ গরম দুধে মিশিয়ে খেলে অ্যালার্জির উপসর্গ হ্রাস পায়। 3য় পাঠ: আয়ুর্বেদিক রুটিন ও নিয়মিত অভ্যাস। আচার্য গভীর স্বরে বললেন, আত্রেয়, শুধু গাছগাছালি নয়, আয়ুর্বেদ জীবনের নিয়ম। শোয়া জাগার সময়, আহার, নিঃশ্বাসের ব্যায়াম সবই অ্যালার্জির বিরুদ্ধে ঢাল। নিয়মিত অভ্যাস: প্রভাতে নিম পাতার জল পান, প্রাণায়াম, বিশেষ করে অনুলোম বিলোম। দিনে তুলসী ও অম্লকি জল পান। সন্ধ্যায় গুরুচির ডেকোশন, গরম দুধে হলুদ। রাতে ধ্যান ও ব্রাহ্ম মুহূর্তে ঘুম। খাদ্যাভ্যাস: দুধ, গরম জল, দেশি ঘি, অল্প মাত্রার মধু উপকারী। পরিহার করুন ঠান্ডা খাবার, মদ্যপান, বেশি তেল ঝাল। 4র্থ পাঠ: মন ও শরীর যোগ প্রাণায়ামের দান। গুরু বললেন, শুধু শরীর নয়, মনও অ্যালার্জির জন্ম দিতে পারে। দুশ্চিন্তা, অবসাদ ইমিউন প্রতিক্রিয়া দুর্বল করে। তাই যোগের আশ্রয় নেওয়া জরুরি। করণীয় যোগ অভ্যাস: এই অভ্যাস রক্ত পরিশোধন করে, ইমিউন সিস্টেম শক্ত করে এবং চর্মরোগ কমায়। 5ম পাঠ: মানসিক দৃঢ়তা ও ধৈর্য। আত্রেয় গভীর চোখে গুরুর মুখের দিকে তাকিয়ে বলল, গুরুদেব, আপনার আশীর্বাদে আমি যেন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি, ওষুধ না নিয়ে প্রকৃতির ছায়ায় বাঁচতে পারি। গুরু তার কপালে হাত রাখলেন। প্রতিদিন ধৈর্য নিয়ে নিজের শরীরকে ভালোবেসে এগিয়ে চল। এই কাহিনী আমাদের শিখিয়েছে যে অ্যালার্জি কোনো ক্ষণস্থায়ী সমস্যা নয়, বরং দেহের অভ্যন্তরে দোষের ভারসাম্যহীনতা থেকেই এর উৎপত্তি। আয়ুর্বেদিক ভেষজ যেমন নিম, তুলসী, অম্লকি, হলুদ, গুরুচি, শতাবারি ইত্যাদি শরীরের ভিতরকার সমস্যা প্রশমনে সক্ষম এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি সঠিকভাবে ব্যবহৃত হয়। নিয়মিত যোগব্যায়াম, সঠিক আহার, জলপান ও ইতিবাচক মানসিকতা অ্যালার্জি প্রতিরোধে অসাধারণ ভূমিকা রাখে। অ্যালার্জির মূল প্রতিকার লুকিয়ে আছে প্রকৃতির কোলে, আমাদের প্রাচীন আয়ুর্বেদের নিঃশব্দ জ্ঞানে। এই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের একটি সুস্থ ও প্রাকৃতিক জীবনের দিকে এগিয়ে দিতে। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের একজন সম্মানিত দর্শক, যিনি অ্যালার্জি নিয়ে একটি বিস্তারিত ভিডিওর অনুরোধ করেছিলেন। আমরা এই কাহিনীর মাধ্যমে অ্যালার্জি সম্পর্কিত সমস্ত কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও আয়ুর্বেদিক সমাধান আপনাকে উপস্থাপন করেছি। আশা করি এই ভিডিওটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ হবে। আরেকজন দর্শক আমাদের অনুরোধ করেছেন ক্যান্সার রোগ এবং তার আয়ুর্বেদিক প্রতিষেধক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরবর্তী ভিডিও হবে সম্পূর্ণরূপে ক্যান্সার প্রতিরোধ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির উপর ভিত্তি করে। সুতরাং আপনি যদি জানাতে চান ক্যান্সার থেকে কিভাবে আয়ুর্বেদিকভাবে মুক্ত থাকা যায়, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী পর্বটি মিস করবেন না। বন্ধুরা, আপনাদের এই পথচলায় আমাদের প্রেরণা একটাই, প্রকৃতি ও প্রাচীন জ্ঞান থেকে সুস্থতার আলো খুঁজে পাওয়া। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে ঈশ্বর তথ্য চ্যানেলটি লাইক করুন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন
এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও তথ্যভিত্তিক, বাস্তবসম্মত ও জীবনমুখী ভিডিও। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের পথচলার শক্তি। ধন্যবাদ। সুস্থ থাকুন, সংযমে থাকুন।